আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামান রচিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে টিটালের বিষয় টাইম ভ্যালু অফ মানির তৃতীয় ক্লাস। বিগত দুইটি ক্লাসে আমরা এওয়াদের 5টি ফরম্যাট সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং 5টি ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো ধারাবাহিকভাবে আমার বই থেকে সমাধান করে দিয়েছি। আজকের ক্লাসে আমরা এওয়াদের বিগত ইউনিভার্সিটি কোশ্চেনগুলো সলিউশন করা হবে। 2000 সাল থেকে শুরু করে শেষ সাল পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে ভিডিও বানাবো। তো আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আপডেট যে কোনো ভিডিও খুব দ্রুত আপনারা পাবেন। তো আসুন আমরা প্রথমে 2000 সাল থেকে শুরু করি। অঙ্কটি আমাদের বই 11 নম্বরে আছে। অঙ্কটি বলা আছে, এ রিয়েল এস্টেট কোম্পানি বাই অ্যান এগ্রিমেন্ট উইথ BHBF বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্সিয়াল কর্পোরেশন গ্রান্টেড ইউ টাকা 3 লক্ষ অ্যাজ লোন টু বাই এ ফ্ল্যাট। BHBF আমাদেরকে লোন দিবে 30 লক্ষ টাকা ফ্ল্যাট ক্রয় করার উদ্দেশ্যে। তো ফ্ল্যাট ক্রয় করার উদ্দেশ্যে যে টাকাটা দিবে, লোন দিবে, এটা হলো প্রেজেন্ট ভ্যালু, বর্তমানে এখনই দিবে। দ্য রেট অফ দ্য ইন্টারেস্ট ইজ 12%। এই লোনের উপরে সুদ হবে প্রতি বছরে 12%। লোন শুড বি পেইড ইন ইকুয়াল ইনস্টলমেন্ট, ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট। কিস্তিগুলো সমান হবে, তবে মান্থলি হবে, অর্থাৎ প্রতি বছরে 12টি কিস্তি হবে। এক বছরে 12টি কিস্তি হবে, এভাবে আমাদের পরিশোধ করতে হবে ফর নেক্সট 20 ইয়ার্স। 20 বছর যাবত প্রতি বছরে 12টি করে কিস্তি পরিশোধ করতে হবে। এখানে ইন অফ অথবা বিগিনিং অফ দ্য ইয়ার এই ধরনের কিছু বলা নেই, এজন্য আমরা এটা এন্ডিং এর সূত্র ব্যবহার করব। শিক্ষার্থীগণ, এখন আমরা যে 5টি ফরম্যাট সম্পর্কে বিস্তারিত জেনেছি, তো এটা কোন ফরম্যাটে প্রশ্ন এবং কিভাবে অ্যান্সার করতে হবে, ছাত্রদের কঠিন লাগে এখানে যে কোন সূত্র ব্যবহার করবে তারা। খেয়াল করুন, একটা অঙ্কে 4টি অংশ থাকে, তার মধ্যে 3টি অংশের মান দেওয়া থাকে আর একটি অংশের মান দেওয়া থাকে না। যেটি মান দেওয়া থাকে না সেটা মান বের করতে হয়। এবার যে মানগুলো দেওয়া থাকবে সেগুলো প্রথমে আপনি হিয়ারে লিখবেন, লিখে তারপরে যেটার মান দেওয়া থাকবে না সেটা হট লিখে রাখবেন, দেখবেন বুঝতে আপনার খুব সহজ হবে। এখন আসুন, আমাদের এখানে যেটা বলা হচ্ছে যে লাস্টে প্রশ্ন বলছে, হাউ মাচ শুড বি পেইড ইন ইচ ইনস্টলমেন্ট। প্রতি কিস্তির পরিমাণ কত হবে? তাহলে কিস্তির পরিমাণ হচ্ছে এর মান। তো আমরা প্রশ্নে যেটা পেলাম সেটা প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 30 লক্ষ টাকা, আর এর উপরে ইন্টারেস্ট রেট আয়ের মান হচ্ছে 12%, নাম্বার অফ ইয়ার হচ্ছে 20 বছর। আর ইনস্টলমেন্ট বলতে আমরা এ বোঝাই কিস্তির মান, অর্থাৎ এর মান হট। এখন এর মানটা আমাদেরকে বের করতে হবে, সেজন্য আমরা এখানে এ হট লিখে রাখবো। এর মধ্যে আছে ইনস্টলমেন্ট মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, সেমি অ্যানুয়ালি, থ্রাইস মান্থলি, ফোর্থ মান্থলি, এই ধরনের কথা যদি বলা হয় তাহলে একটা এম আসে। অর্থাৎ আমরা 1 নম্বর ক্লাসে এই কথাগুলো নিয়ে আলোচনা করেছিলাম, কম্পাউন্ডেড, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, মান্থলি, সেমি অ্যানুয়ালি, এগুলো বললে এটা এম আসে। এম অঙ্কের কোনো অংশ না, তবে এম হলো নাম্বার অফ পিরিয়ড ইন এ ইয়ার। এম এর ব্যবহার হলো এম আই কে ভাগ করে দেবে আর এন কে গুণ করবে। তাই আমরা এখানে লিখেছি যেহেতু মান্থলি কিস্তি তাই এম এর মান হয়েছে 12। বাকিগুলো সব আমরা আবারও দেখাই। প্রেজেন্ট ভ্যালু 30 লাখ, নাম্বার অফ ইয়ার 20 বছর, রেট অফ ইন্টারেস্ট 12%, আর এম এর মান এটা তো আমাদের অঙ্কের অংশ নয়। তারপরে ইনস্টলমেন্ট মান্থলি, কোয়ার্টারলি বলেছে বলে এই যে মান্থলি হচ্ছে 12টি কিস্তি, এটা শুধুমাত্র সূত্রে আই কে ভাগ করে এন কে গুণ করে, আর কিছু না। এর মান হট, কিস্তি বের করে দেখাতে হবে। তাহলে এটা কোন ফরম্যাটের আসলো অঙ্ক? এই অঙ্কটা হলো 3 নম্বর ফরম্যাট, ইনস্টলমেন্টের সমান কিস্তি সূত্র। ইনস্টলমেন্টে আবার আমরা দুইটা বেসিস দেখাইছিলাম, অসমান কিস্তি আর সমান কিস্তি। যেহেতু বলা হয়েছে ইকুয়াল ইনস্টলমেন্ট, তাহলে এটা অবশ্যই সমান কিস্তি। তো আসুন এখন আমরা সূত্রটা লিখি। উই নো দ্যাট, আমরা জানি প্রেজেন্ট ভ্যালু সমান। এখন কোন সূত্র দিয়ে ইনস্টলমেন্ট বের করতে হবে? শিক্ষার্থীগণ, ফিচার ভ্যালু দিয়ে ইনস্টলমেন্ট বের করা যায়, প্রেজেন্ট ভ্যালু দিয়ে ইনস্টলমেন্ট বের করা যায়। তো আমরা এখানে দেখলাম যেহেতু প্রেজেন্ট ভ্যালু দেওয়া রয়েছে প্রশ্নে, তাহলে অবশ্যই প্রেজেন্ট ভ্যালু সূত্রের সাহায্য নিয়ে ইনস্টলমেন্ট বের করতে হবে। যদি ফিচার ভ্যালু দেওয়া থাকতো তাহলে অবশ্যই ফিচার ভ্যালু সূত্র দিয়ে ইনস্টলমেন্ট বের করতাম। এটা একটু বোঝার ব্যাপার আছে, এটা খেয়াল রাখবেন। তাহলে প্রশ্নটা ধরতে পারলে খুব সহজে আপনি অ্যান্সার গুলো করতে পারবেন। আর টাইম ভ্যালু মানে এই অধ্যায়টা খুবই সহজ, যদি আপনি এই 5টি ফরম্যাটের এই কথাগুলো একটু ভালোভাবে বুঝতে পারেন। তো আশা করি ইনশাল্লাহ খুব সহজ হয়ে যাবে। আর আমার সাথেই থাকুন, আশা করি খুব ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। তো আসুন, প্রেজেন্ট ভ্যালু আমরা জানি যে এ ডিভাইডেড বাই আই,
আগে আমি সূত্রটা বলে দিই, a ডিভাইড বাই i ব্র্যাকেটের ভিতরে 1 মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n। এখন m যেহেতু আছে, m এর কাজ হলো যেখানে i আছে ওখানে ভাগ দিতে হবে, তাহলে i কে m ভাগ করবে, এখানে একটা i আছে m দ্বারা ভাগ হবে, আর n কে m গুণ করবে। তো আমরা মানগুলো লিখলাম, প্রেজেন্ট ভ্যালুর মান হেয়ার থেকে নিয়ে আসলাম 30 লক্ষ টাকা, এর মান দেওয়া নেই, i এর মান 12%, m এর মান 12 দ্বারা ভাগ হলো, 1 মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস i কে অর্থাৎ 0.12 কে 12 দ্বারা ভাগ করা হয়েছে, 12টা কিস্তি, আর n ছিল 20 বছর, তাকে 12 দ্বারা গুণ করা হয়েছে। এবার ক্যালকুলেশন করলাম পরের লাইনে এসে যে 0.12 কে 12 দ্বারা ভাগ করলে 0.01 আসে, i কে ভাগ করে দিয়ে 0.01 পেয়েছি, আর 20 কে 12 দ্বারা গুণ করলে 12 দুগুণে 24, 240 আসে পাওয়ার। এবার ক্যালকুলেটর, সাইন্টিফিক ক্যালকুলেটরে আমরা হিসাবটা করব। যেহেতু এ একটা লেটার তাই 0.01 দ্বারা একে ভাগ করা যায় না, তবে এই পাশের ভাগ বার পাশে এসে গুণ করা যায়। এভাবে আমরা এই পাশে নিয়ে চলে আসলাম গুণ করার জন্য। এরপরে আসুন, এ আছে আমাদের এখানে গুণ সম্পর্ক, ডাইনে পাশে 1 মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস i, এটা ক্যালকুলেশন করে ফেলেছি একবারে, তাতে আসে 0.09181। 1 থেকে 09 বাদ দেওয়ার পরে যে ফিগারটা আসে সেটা হচ্ছে 0.90819 ইন্টু এ ছিল বাইরে। এবার আমরা সাইড চেঞ্জ করলাম, এই সাইডটা এই পাশে নিলাম, আর এই 30,000টা ডাইনে পাশে নিলাম, নিয়ে পরের লাইনে আমরা লিখলাম এ সমান সমান এর সাথে যেটা গুণ ছিল সেটা ডাইনে পাশে দিয়ে ভাগ করে দেওয়া হলো। আমি অবশ্য সাইড চেঞ্জটা একটু দেখাই দিই। দেখুন এরপরে দেখুন পরের লাইনটা, এ সমান সমান 30,000 কে 0.90819 দ্বারা ভাগ করার পরে 33,033 টাকা প্রায়, এখানে কিছু দশমিক আসছে বলে আমরা এপিপি আর ও এক্স এম এ অ্যাপ্রক্সিমা লিখেছি প্রায় 33,033 টাকা। অর্থাৎ এখানে বোঝা গেল যে বিএইচবিএফ আমাদেরকে যে 30 লক্ষ টাকা দিবে এটা হলো প্রেজেন্ট ভ্যালু। এখন বর্তমান নিয়ে যদি আমরা একটা ফ্ল্যাট ক্রয় করি, সেই টাকা ব্যাংকে পরিশোধ করতে হবে প্রতি মাসে মাসে 33,000 করে দিতে হবে, 33,033 টাকা। এইভাবে 20 বছর দিয়ে গেলে তাহলে আমাদের এই 30 লক্ষ টাকা একসময় পরিশোধ হয়ে যাবে। এই ছিল আমাদের 2000 সালের অঙ্ক অ্যান্সার। এরপরে আসুন 2001 সালের অঙ্কটি, আমাদের বইয়ের 52 নম্বর অঙ্ক। এই অঙ্কটি বলা আছে হাউ মাচ দ্য ব্যাংক উইল পে আফটার 31 ডিসেম্বর 2005 সাল। যদি কোনো প্রশ্নের সাথে ফিউচার টেন্সের কোনো সাহায্যকারী ক্রিয়া ভার্বগুলো থাকে, যেমন শ্যাল, উইল, শুড, উড, কুড, প্রশ্নের সাথে যখন এটা থাকে তখন এটা ফিউচার ভ্যালুকে টার্গেট করে, যে ফিউচার ভ্যালু বের করতে বলা হচ্ছে। তো বলছে যে 2005 সালে যে কত হবে 31 ডিসেম্বরে, 2005 সালের 31 ডিসেম্বর স্টার্ট ডিপোজিটিং 500 টাকা ইন দ্য ফার্স্ট উইক অফ দ্য এভরি ক্যালেন্ডার মান্থ অফ জানুয়ারি 2000 সাল। 2000 সালের জানুয়ারি মাসের প্রতি মাসের শুরুতে, জানুয়ারি মাস থেকে শুরু হবে, তবে প্রতি মাসের শুরুতে 500 টাকা 500 টাকা 500 টাকা এইভাবে জমা দেওয়া হবে প্রতি বছরে। তাহলে 12টি কিস্তি জমা দেওয়া হবে। এভাবে যদি 500 টাকা করে জমা দিতে থাকি 2000 সাল থেকে শুরু করব, 2005 সালের 31 ডিসেম্বর অর্থাৎ 2000 সাল সহ 2005 সাল পর্যন্ত কিন্তু 6 বছর হয়। 2000, 2001, 2002, 2003, 2004, 2005 এই পর্যন্ত কয় বছর হয়েছে? 6 বছর। এন্ড ইয়ারলি ইন্টারেস্ট রেট যেখানে 12%। এখন ইয়ারলি ইন্টারেস্ট রেট 12% ঠিক আছে, কিন্তু কিস্তি জমা দিতে হবে বছরে 12টা। এভরি মান্থ বলেছে প্রত্যেকটা মান্থের প্রথম সপ্তাহে জমা দিতে হবে। প্রথম সপ্তাহ যদি বলা হয় তাহলে এটা বিগিনিং বোঝানো হয়, আর শেষ সপ্তাহ বললে এন্ডিং বোঝানো হয়। যাই হোক, এখন এখানে মূল কথা আসে দাঁড়ালো যে 500 টাকা করে যদি আমরা প্রতি মাসের শুরুতে জমা দিতে থাকি এভাবে 6 বছর যাবত, তাহলে 6 বরং 72টা কিস্তি, 72টা কিস্তি যদি জমা দেওয়া হয় তো 2005 সালে যে 31 ডিসেম্বরে সুদে আসলে মোট কত টাকা হবে। এই জন্য প্রশ্ন বলা আছে হাউ মাচ দ্য ব্যাংক উইল পে আফটার 31 ডিসেম্বর 2005, যে ভবিষ্যতে 2005 সালে দিয়ে কত টাকা জমা হবে। এটা ফিউচার ভ্যালু বের করতে হবে কিস্তির সূত্র দিয়ে। এবার কিস্তি আবার দুই প্রকার, সমান আর অসমান। তো এটা কোন সমান, কোন কিস্তি? সমান কিস্তি, কারণ প্রতি মাসে 500 টাকা দিতে হবে, এটা তো সমান কিস্তি। যদি বলা হতো প্রথম মাসে 500, দ্বিতীয় মাসে 600, এইভাবে যদি বলতো তাহলে অসমান কিস্তি হয়ে যেত। যাই হোক, আমরা বুঝতে পারলাম যে এটা হলো আমাদের 3 নম্বর ফরম্যাটের ইনস্টলমেন্ট সিস্টেমের অঙ্ক। 3 নম্বর ফরম্যাট থেকে বেশি অঙ্ক আসে পরীক্ষায় পড়ে। যাই হোক, এখন আমরা
ফিচার ভ্যালু বের করব। উই নো দ্যাট, আমরা জানি সমান কিস্তির ফিচার ভ্যালু সূত্র হলো প্রেজেন্ট ভ্যালুর মতোই, শুধুমাত্র অন যেখানে মাইনাস, এখানে অন প্লাস, আমি সূত্রটা পড়ি, a ডিভাইড বাই i, 1 প্লাস i টু দি পাওয়ার n মাইনাস 1। প্রেজেন্ট ভ্যালুতে কি ছিল? 1 মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস i ছিল, আর এটা আছে 1 প্লাস 1 টু দি পাওয়ার 1 প্লাস i টু দি পাওয়ার n মাইনাস 1। এখন বিগিনিং বললে আবার 1 প্লাস i টু দি পাওয়ার, এখানে 1 হয় না, এই 1 প্লাস i, এটা একটু বেশি লিখতে হয়। কেন বেশি লিখতে হয়? কারণ বিগিনিং বললে একটা বছরের সুদ একটু, একটা পিরিয়ডের সুদ বেশি আসে। হিয়ার এখানে আমরা দেখলাম যে ফিচার ভ্যালু বের করতে হবে, আয়ের মান 12% দেওয়া আছে, এন এর মান 6 বছর, এর মান কিস্তির মান দেওয়া আছে 500 টাকা, বছরে 12 বার জমা দিতে হবে, তাহলে এম এর মান 12। এই মানগুলো আমরা সূত্রে অ্যাপ্লাই করলাম, সবার মান বসাই দিলাম, এর মান, আয়ের মান বসালাম। আর এম যে ব্যবহারটা আমরা আবারও বলি, মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, অ্যানুয়ালি, সেমি অ্যানুয়ালি, টুয়াইস মান্থলি, থ্রাইস মান্থলি, ফোর্থ মান্থলি, উইকলি, এই ধরনের কথা বললে এম আসে। আর এম এর ব্যবহার এম আই কে ভাগ করে দেয়, তাই দেখুন যেখানে যেখানে আই ছিল সেখানে এম দ্বারা ভাগ করা হয়েছে, আর এন কে গুণ করে দেয়, যেখানে এন ছিল সেখানে গুণ করা হয়েছে এম এন, এন এম, এরকম। তো এর মান হচ্ছে 500 টাকা, আয়ের মান 12%, 0.12, আর এখানে এম এর মান হচ্ছে 12টা পিরিয়ড। 1 প্লাস আই হচ্ছে 12%, তাকে 12 দ্বারা ভাগ করলাম, 6টা পিরিয়ড, 6 এর সাথে 12 গুণ করলাম, 6 এবং 72টা পিরিয়ড মাইনাস 1। এরপরে বিগিনিং বলে 1 প্লাস আই আরেকটা যোগ হলো, তো সেখানে আবার এম আছে, এম দ্বারা ভাগ করলাম। এবার পরের লাইন, 0.12 কে 12 দ্বারা ভাগ করলে 0.01 আসে, এর ভিতরে 1 প্লাস আই, সেটা একই অবস্থা, আর 6 এবং 72। এরপরে 1 প্লাস আই, আয়ের মান এখন 0.01। এবার আসুন, এই 500 কে যদি আমরা 0.01 দ্বারা ভাগ করি, 50,000 টাকা বের হবে ক্যালকুলেটরে। 1 প্লাস 0.01, অর্থাৎ 1.01 কে 72 দ্বারা পাওয়ার করে এখানে বের করতে মানটা, আর সেখান থেকে 1 বাদ দিতে হবে, তারপরে 1.01 দ্বারা গুণ করতে হবে। পরের লাইন আসলাম, 50,000 ইন্টু 2.0471 মাইনাস 1 ইন্টু 1.01। এরপরে 2.04 থেকে 1 চলে গেলে 1.0471, এর সাথে 1.01 গুণ করলাম, গুণ করে একসাথে গুণ করে দিলাম, দেওয়ার পরে আসলো 52,879 টাকা। অর্থাৎ 6 বছর পরে আমরা 52,879 টাকা পাবো। তো হাউ মাচ দ্য ব্যাংক উইল পে, ব্যাংক আমাদেরকে কত টাকা দেবে? 52,879 টাকা দেবে। প্রতি মাসে যেখানে 500 টাকা করে জমা হবে, এরকম 6 বছর 6 এবং 72টা কিস্তি জমা দেওয়ার পরে ভবিষ্যতে মূল্য আমাদের দাঁড়াবে 52,879 টাকা। আশা করি বুঝতে পারছেন, এই হচ্ছে অ্যান্সার। এবার 2001 সালের প্রশ্নটা দেখুন, হোয়াট উইল বি দ্য ব্যালেন্স এট এ ব্যাংক অ্যাকাউন্ট হ্যাভিং 12,000 টাকা আফটার 5 ইয়ার্স, 5 বছর পরে। এখন বলছে যে এখন 12,000 টাকা জমা দিলে 5 বছর পরে কত টাকা হবে? কম্পাউন্ডেড এট রেট অফ ইন্টারেস্ট 12%, 12% যেখানে চক্রাকার সুদ হবে, সুদের পরে সুদ, কম্পাউন্ডেড সুদ। আমরা এটা শিখেছি এককালীন 2 নম্বর ফরম্যাটে, লামসাম যে সূত্রটা শিখেছিলাম, লামসাম মানে এককালীন। তো হচ্ছে কম্পাউন্ডেড, এটা সুদ হবে আবার চক্রাকার আকারে, সিম্পল আকারে না। সিম্পল তো সরল সুদ, সেটা হচ্ছে মূল টাকার উপরে প্রতি বছর সমান হারে সুদ আসে। আর কম্পাউন্ডেড মানে কি? সুদের পরে আবার সুদ। একটা উদাহরণস্বরূপ বলা যায়, যেমন 1 লাখ টাকা যদি আমরা লোন নিয়ে থাকি, প্রথম বছরে 1 লাখের উপরে 10% যদি সুদ হয়, তাহলে কত হবে? 1,10,000 টাকা। আচ্ছা, 10,000 টাকা সুদ আর ওই 1 লাখ, 1 বছর পরে 1,10,000 হলো। দ্বিতীয় বছরে ওই 1,10,000 উপরে আবার 10%, সেখানে 11,000 টাকা সুদ আসবে। এটাকে বলা হয় কম্পাউন্ডেড আকার সুদ। যাক, এগুলো আমরা অবশ্যই 2 নম্বর ফরম্যাটে ভালোভাবে শিখেছিলাম, এখন আবার একটু মনে করে দিলাম। এখন আমাদের বলছে হোয়াট উইল বি দ্য ব্যালেন্স এট দ্য ব্যাংক অ্যাকাউন্ট হ্যাভিং এ 12,000 আফটার 5 ইয়ার্স, 12,000 টাকা এখন যদি আমরা জমা দিই 5 বছর পরে, সুদ আসল মিলে কত টাকা হবে এককালে, যেখানে সুদ হবে বছরে 12%। এখন এটা গণনা করা হবে কম্পাউন্ডেড ইয়ারলি, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, কম্পাউন্ডেড কোয়ার্টারলি, 3 ভাবে দেখাতে হবে। তো প্রথমে ইয়ারলি বললে এম এর মান 1, অর্থাৎ এম এর মান না দিলেও চলবে। হাফ ইয়ারলি বললে এম এর মান 2 হবে, আর কোয়ার্টারলি বললে এম এর মান 4 হবে। তো আসুন 1 নম্বর রিকোয়ারমেন্ট প্রথমে লিখলাম, ক্যালকুলেশন অফ ফিচার ভ্যালু হোয়েন দ্য কম্পাউন্ডেড ইয়ারলি, যেখানে সুদের পরিমাণ বছরে একবার হবে। উই নো দ্যাট, আমরা জানি ফিচার ভ্যালু সূত্র, লামসামের সূত্র, এককালীনের সূত্র, আর 2 নম্বর ফরম্যাটের সূত্র, যে প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। যেহেতু এম এর মানে এখানে 1, তাই না দিলেও চলবে, তো আমরা দিলাম না। এখানে প্রেজেন্ট ভ্যালু 12,000 টাকা,
এখানে 1 প্লাস 0.12 টু দি পাওয়ার 5। এখন 1.12 এর উপরে 5 পাওয়ারটা আগে করব, পাওয়ারের কাজ আগে শেষ করে তারপর 12,000 সাথে গুণ করব, এতে আসবে 21,148 টাকা যদি বছরে একবার কম্পাউন্ডেড হয়। এভাবে আমাদের 5 বছরের পরে 21,148 টাকা জমা হবে যদি আমরা এখন 12,000 টাকা জমা দেবো এককালীন। এটাকে লামসাম বলা হয়। দ্বিতীয় বলছে হাফ ইয়ারলি, যদি কম্পাউন্ডেড এই সুদটা বছরে 2 বার হয় তাহলে এটা এম আসবে, এম এর মান 2, এই এম কি করবে, আই কে ভাগ করবে আর এন কে গুণ করবে। তো আমরা সূত্র লিখলাম, উই নো দ্যাট ফিউচার ভ্যালু সমান প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এবার আই কে ভাগ করলো এম দ্বারা, এন কে গুণ করলো এম দ্বারা, এন এর মান এখানে এম এর মান 2, আচ্ছা এন এর মান ছিল 5, 5 দুগুণে 10, সবার মানগুলো বসালাম। এখন 12 কে 2 দ্বারা ভাগ করলে 0.06 আর উপরে 5 কে 2 দ্বারা গুণ করলে 10 হবে পাওয়ার। 1.06 এর উপরে পাওয়ার 10, এতে আসে 1.691। এর সাথে 12,000 গুণ করলে আসে 21,492 টাকা। যেহেতু কম্পাউন্ডেড বছরে 2 বার হয়েছে তাই একটু সুদের পরিমাণ বেশি হয়েছে, যেমন আগে হয়েছিল 21,148, এবার হয়েছে 21,492, বাড়তি এইটুকু টাকা আমাদের কম্পাউন্ডেড এর কারণে হয়েছে। এবার কোয়ার্টারলি, বছরে 4 বার হবে, 4 বার কোয়ার্টারলি কম্পাউন্ডেড করলে আরো বেশি হবে সুদের পরিমাণ। তো লাস্টে লিখলাম ফিউচার ভ্যালু প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখানে এম এর সাথে এন এর সাথে এম গুণ হলো আর আই কে এম ভাগ করলো। তো এম এর মান কত 4, কারণ কোয়ার্টারলি বলেছে, 4 দ্বারা ভাগ করলে 0.03 আর উপরে 4 × 20। এবার আসি আমরা প্রথমে এই বিরাগের পাওয়ারের কাজটা শেষ করলাম। 1.8061 এর সাথে 12,000 গুণ করলে 21,673, এটা আরো বেশি হয়েছে। আগেটা ছিল 21,492, এখন হয়েছে 21,673, কারণ কম্পাউন্ডেড এবার 4 বার হয়েছে। শিক্ষার্থীগণ, এই ছিল আমাদের 2001 সালের 53 নম্বরের অঙ্কটি, যাক আলহামদুলিল্লাহ এটা পারলাম। এবার আসুন আমরা 2002 সালের অঙ্কটি দেখি। 2002 সালের অঙ্ক, এটা বলছে ইউ হ্যাভ এ প্ল্যান টু বাই এ কার আফটার 6 ইয়ার ফ্রম নাও। এখন থেকে 6 বছর পরে একটা গাড়ি ক্রয় করবে, এর জন্য তুমি প্ল্যান করছো, এখন থেকে পরিকল্পনা করা হচ্ছে। দ্য কার উইল কস্ট অফ টাকা 4 লক্ষ। এই যে উইল আছে, শ্যাল উইল শুড উড কুড, যখন এইটা থাকে তখন বুঝতে হবে যে এই ভ্যালুটা হলো ফিউচার ভ্যালু। তাহলে ফিউচার মানে ভবিষ্যতে, এখন থেকে 6 বছর পরে ওই গাড়িটার দাম হবে 4 লাখ। 4 লাখ কি প্রেজেন্ট না ফিউচার? ফিউচার, বুঝতে পারছি আমরা সেন্টেন্স করে। এট দ্যাট টাইম, ওই সময় তার মূল্য হবে। তাহলে ওই 4 লাখ টাকা ম্যানেজ করার জন্য হচ্ছে ইউ প্ল্যানিং টু অ্যাকুমুলেটেড দ্য রিকোয়ার্ড ফান্ড বাই এ মান্থলি ডিপোজিট ইন এ ব্যাংক অ্যাকাউন্ট বেয়ারিং 12% ইন্টারেস্ট। 12% সুদে আমরা যদি মান্থলি জমা করতে থাকি, মান্থলি ডিপোজিট ইন এ ব্যাংক অ্যাকাউন্ট, প্রতি মাসে মাসে কিস্তি জমা করব, তাহলে বলছে হোয়াট উড বি দ্য মান্থলি ইনস্টলমেন্ট অফ ইওর ডিপোজিট। তাহলে ওই 4 লক্ষ টাকা জমা করতে 6 বছরে আমাদের মান্থলি কত টাকা দেওয়া লাগবে। এই যে মান্থলি দেওয়া লাগবে যেটা কিস্তি, এটা হলো ইনস্টলমেন্ট, এটা হলো এর মান। তাহলে একটা অঙ্কে আমরা জানি 4টা অংশ থাকে, তার মধ্যে 3টে অংশ কিন্তু পেয়ে গেছি। 6 ইয়ার, নাম্বার অফ ইয়ার, এন এর মান পেয়ে গেছি। ফিউচার ভ্যালু পেয়ে গেছি আমরা 4 লাখ টাকা। ইন্টারেস্ট রেট 12% পেয়ে গেছি। আর কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, কোয়ার্টারলি এ ধরনের কিছু বলা নেই, তার মানে এটা বছরে একবার, এম এর মান নেই। দেখো 3টে মান পেয়ে গেছি, এখন আমাদের দরকার ইনস্টলমেন্ট দেখাতে হবে। এই যে হোয়াট শুড, এখানে বলছে হোয়াট উড বি দা মান্থলি ইনস্টলমেন্ট, মান্থলি কিস্তির পরিমাণ কত, এর মান কত। ক্লিয়ার? আমরা পুরস্কারও বুঝতে পারলাম। এবার আমরা সূত্রটা লিখি। ক্যালকুলেশন অফ মান্থলি ইনস্টলমেন্ট, এ সমান হোয়াট। হিয়ার এ ফিউচার ভ্যালু, আই এর মান, এন এর মান, এম এর মান লিখলাম। এখানে এম এর মান মান্থলি বলেছে বলে 12 হয়েছে। তো আসুন সূত্র, ফিউচার ভ্যালু আমরা জানি, ফিউচার ভ্যালুর কিস্তির সূত্র হলো a ডিভাইড বাই i অন 1 প্লাস i টু দি পাওয়ার n। এখন i কে m দ্বারা ভাগ করবে, যেখানে i আছে সেখানে m দ্বারা ভাগ হবে, আর n এর সাথে m গুণ হবে। তো ক্যালকুলেশন করলাম, এখানে মানটা বসালাম। ফিউচার ভ্যালুর মান 4 লাখ, এর মান তো নাই, 12% কে 12 দ্বারা ভাগ করলাম, আর এখানে 0.12 কে 12 দ্বারা ভাগ করলাম, আর 6 বছরকে 12 দ্বারা ভাগ গুণ করলাম, সবরং 72টা কিস্তি, আর 0.12 কে 12 দ্বারা ভাগ করলে তো 0.01 আসবে এর মান। এবার এখানে এর সাথে ভাগ করতে পারলাম না বলে ডাইনে বার পাশে নিয়ে এসে গুণ করলাম 4 লাখের সাথে 0.01, তাতে আসলো 4000। আর ডাইনের পাশে আমাদের থাকলো, আর ওই ব্র্যাকেটের ভিতরে 1.01 এর উপরে পাওয়ার 72 পাওয়া দেওয়ার পরে 2.0471 হয়েছে। ওখান থেকে একবার দিলে 1.0471, ওটার সাথে এবার সাইড চেঞ্জ করে নিয়ে আসলাম, নিয়ে এসে এর মান বের করলাম। এর সাথে যেটা গুণ ছিল সেটা যায় 4000 কে ভাগ করে দিল, ভাগ করার পরে 3820 টাকা 7 পয়সা অ্যান্সার। অর্থাৎ যদি আমরা 3820 টাকা 7 পয়সা করে জমা দিতে পারি, তাহলে এরকম আমরা 6 বছর জমা করলে এক সময় 6 বছর পরে 4 লাখ টাকা জমা হয়ে যাবে সুদে আসলে। আশা করি বুঝতে পারছেন। তো আসুন আরেকটা দেখি আমরা 3 সালের প্রশ্ন।
সেখানে দেখুন 3 সালের যে প্রশ্নটা, এটা বলছে মিস্টার আলী ওপেন এ ডিপিএস অ্যাকাউন্ট এট সোনালী ব্যাংক। সোনালী ব্যাংকে ডিপিএস খুলেছে। এখন ডিউ ব্রাঞ্চ 1 জানুয়ারি 2003, হি ডিপোজিটস 33 টাকা এট দ্য বিগিনিং অফ এভরি উইক। প্রতি সপ্তাহের শুরুতে 33 টাকা করে জমা দিতে হবে ইনটু হিজ ডিপিএস অ্যাকাউন্ট। ডিপিএস অ্যাকাউন্টে সোনালী ব্যাংকে যে ডিপিএস খুলেছে সেই ডিপিএস এ জমা দিতে হবে কত টাকা করে? 33 টাকা করে। এটাই তো কিস্তি। সোনালী ব্যাংক অফার 12.5% ইন্টারেস্ট কম্পাউন্ডেড উইকলি, প্রতি সাপ্তাহিক। আচ্ছা, সাপ্তাহিক যদি বলা হয় এম এর মান হবে 52, কারণ 52 সপ্তাহ হয় 1 বছর। উইকলি 1 ডিপিএস। তো হাউ মাচ উইল মিস্টার আলী রিসিভ অন ম্যাচুরিটি? ম্যাচুরিটি শেষ হওয়ার পরে কত টাকা পাবে এটা আমাদের বের করতে হবে। অ্যাজুমিং ডিপিএস উইল বি ম্যাচুর 31 ডিসেম্বর 2017। ধরে নিন যে 17 সালে যে এটার মেয়াদকাল শেষ হবে। 3 সালে জানুয়ারি থেকে শুরু হবে, তাহলে 3 সাল সহ 17 সালের লাস্ট ডিসেম্বর, তার 17 সাল সহ সব মিলে হয় 15 বছর। তাহলে 15 বছর পরে কত টাকা জমা হবে সোনালী ব্যাংকে? যেখানে এর মান দিয়েছে 33 টাকা, আয়ের মান 12.5%, এন এর মান 15 বছর, আর এখানে আমাদের ফিউচার ভ্যালু বের করতে হবে। এম এর মান উইকলি বলেছে বলে 52 হবে। তো আসুন এবার আমরা সূত্রটা লিখলাম। তো আয়ের নিচেই সব এম দ্বারা ভাগ করা হয়েছে আর এন এর সাথে এম গুণ করা হয়েছে। আর প্রতি মাসের শুরুতে বলে এখানে বিগিনিং 1 প্লাস আই একটা বেশি লিখতে হয়েছে। এই সূত্র আমরা এটা বুঝতে পারছি। এখন সূত্রের মানগুলো বসে ক্যালকুলেশন করে পাই। ক্যালকুলেশন করে যেটা পাই সেটা দেখা যায় যে ফিউচার ভ্যালু 75,623 টাকা জমা হবে। তাহলে ভবিষ্যতে 623 টাকা জমা হবে আমাদের। 2003 সালের প্রশ্নটা বুঝতে পারলেন। এবার আরেকটা প্রশ্ন 2003 সালে আছে। মিস্টার খান ইজ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, এক্সিকিউটিভ অফ গ্যালাক্সো লিমিটেড। কারেন্টলি মিস্টার খান ইজ পেইড 80,000 টাকা পার মান্থ অ্যাজ দ্য স্যালারি ফ্রম গ্যালাক্সো। গ্যালাক্সো কোম্পানির থেকে সে মিস্টার খান কিন্তু বেতন পায় 80,000 টাকা করে। তো মিস্টার খান হ্যাজ কারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট অ্যাট আইএফআইসি ব্যাংক দিলকুশা ব্রাঞ্চ। তার এখন চলতি হিসাবটা আছে কোথায়? দিলকুশা ব্রাঞ্চে। which is his salary account, and necessarily the salary are being deposited on the last day of the month. প্রতি মাসের শেষে তার অ্যাকাউন্টে স্যালারি জমা হয়ে যায় প্রতি মাসের শেষে। আচ্ছা, এন্ডিং বোঝানো হয়েছে। হি হ্যাজ বিন অ্যাডভাইসড বাই দ্য ম্যানেজার অফ আইএফআইসি ব্যাংক টু ওপেন এ সেভিং অ্যাকাউন্ট ইন হিজ ব্যাংক অ্যাকাউন্ট। বলছে যে তার ম্যানেজার অর্থাৎ আইএফআইসি ব্যাংকের ম্যানেজারের সাথে সে কি করেছে? অ্যাডভাইস, উপদেশ দিয়েছে যে কি করতে পারে, সে একটা সেভিং অ্যাকাউন্ট খুলবে, সেভিং অ্যাকাউন্ট চালু করবে। সেখানে ফাইনালি মিস্টার খান ফাইনালি ভাবে সিদ্ধান্ত নিল যে ইজ কনভাইস টু ওপেন এ সেভিং অ্যাকাউন্ট এট দ্য সেম ব্রাঞ্চ। ওই দিলকুশা ব্রাঞ্চেই একটা সেভিং অ্যাকাউন্ট খুলতে চায়। মিস্টার চৌধুরী, এই মিস্টার চৌধুরী কে? হু ইজ দ্য ম্যানেজার অফ দ্যাট ব্রাঞ্চ। ওই ব্রাঞ্চের ম্যানেজারের নাম হলো মিস্টার চৌধুরী। agreed to arrange a direct debit of 7.5% of his salary. মিস্টার চৌধুরী এটা এগ্রি হয়েছে যে জমা নেবে কি হবে, বলছে স্যালারির থেকে, অর্থাৎ ওই যে 80,000 টাকা স্যালারি পাবে মিস্টার খান, ওই খানের 80,000 টাকার থেকে 7.5% স্যালারি প্রতি মাসে কেটে খানের সেভিং অ্যাকাউন্টে জমা দেবে। সেখানে সেভ হবে, ভবিষ্যতে সুদ আসলে অনেক টাকা হবে। তো কয় টাকা জমা দেবে? 7.5%। এখন 7.5% 80-র উপরে গুণ করে দেখতে হবে কত আসে, সেটা হবে কিস্তির মান। and what would be the transfer to his saving account on the last day of the month? বলছে ওই টাকাটা কি করবে? ওই 7.5% পরিমাণ টাকা তার সেভিং অ্যাকাউন্টে জমা করবে। কার সেভিং অ্যাকাউন্টে? খানের সেভিং অ্যাকাউন্টে। খানের সেভিং অ্যাকাউন্টে ম্যানেজার জমা করতে থাকবে প্রতি মাসের শেষে। the current interest on saving account is 13%। তাহলে বর্তমানে কিন্তু সেভিং অ্যাকাউন্টের সুদ হচ্ছে 13% করে, মান্থলি কম্পাউন্ডেড। আবার বছরে কয়বার হবে? 12 বার হবে, মান্থলি বলেছে। হাউ মাচ মিস্টার খানস মানি শুড বি গ্রোয়িং ইন 13 ইয়ার্স। 13 বছর পরে কত টাকা জমা হবে? যেখানে মান্থলি 7.5% করে জমা হচ্ছে, এখন 7.5% যে কত টাকা, এটা কিন্তু আমাদের ওয়ার্কিং করে বের করতে হবে। তো যাই হোক, আমরা বুঝতে পারছি এটা ভবিষ্যৎ মূল্য বের করতে বলা হয়েছে কিস্তি সূত্র দিয়ে। ভবিষ্যতের সূত্র আমরা তো এর আগেই শিখেছি, ইনস্টলমেন্ট। এটা 3 নম্বর ফরম্যাটের ফিউচার ভ্যালুর কিস্তি সূত্র।
এর মান বের করব, তাহলে a ডিভাইড বাই i 1 প্লাস i টু দি পাওয়ার n। এখন i কে ভাগ করবে m দ্বারা আর n কে গুণ করবে m দ্বারা। হিয়ারে আমরা লিখলাম ফিচার ভ্যালু হোয়াট বের করব, তবে এর মান হলো 80,000 এর 7.5% 6,000 টাকা। এটা হলো কিস্তির মান। i এর মান 13%, নাম্বার অফ ইয়ার হচ্ছে 13, আর m এর মান হলো 12। তাহলে 0.13 কে 12 দ্বারা ভাগ, i এর মান যেহেতু 13%, m এর মান হচ্ছে 12, 12 দিয়ে ভাগ করলাম, আর 13 বছরকে m 12 এখানে 13 বছরকে গুণ করলাম 12টা মাস দিয়ে অর্থাৎ m দিয়ে। ক্যালকুলেশন করে আমরা যে যে ফিগার পেলাম, ভবিষ্যতে 24,21,148 টাকা জমা হবে ভবিষ্যতে। তাহলে ফিচার ভ্যালু বুঝতে পারছি আমরা। শিক্ষার্থীগণ, আজকে আমরা 3 সাল পর্যন্ত দেখলাম। আগামী ক্লাসে আমরা 4 সাল থেকে শুরু করব ইনশাল্লাহ। তাহলে আপনারা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো দেখে যান। আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে আপনার নিজ টাইম লাইনে শেয়ার করে রাখুন, ভবিষ্যতে আপনার কাজে লাগবে, আপনার বন্ধুরা দেখলে তারও উপকার হবে। আমার লেখা বইগুলো ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত ফরম্যাট আকারে খুব সুন্দরভাবে সাজানো আছে, আর প্রত্যেকটা অঙ্ক আমি এভাবে সমাধান করে দিয়ে দেবো। আপনারা কোনো কারো সাহায্য ছাড়াই ঘরে বসে আপনি অঙ্ক শিখতে পারবেন। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।